ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক, আর আসিফ মাহমুদ। প্রিয় দর্শক, সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন সার্জিস আলম। সেই সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে। কোথা থেকে পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেছে, তাদের মধ্যে ডক্টর ইউনূস চলে যাচ্ছেন, দিস ইজ ট্রু। আমরা মোটামুটি সব সূত্র থেকে যেসব তথ্য পেয়েছি তাতে নিশ্চিত করে বলা যায় যে এই ইউনূস সরকার চলে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেই সহজ সরল মানুষ বলেন, কিন্তু বিষয়টি আসলেই ততটা সহজ নয়। তিনি বেশ কিছু সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন। আমি মনে করি তার পিছনেও বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে তার বোকাশোকা রকমের কথাবার্তার মধ্যে। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনূসকে আপনার মির্জা ফখরুল সাহেব? তাকে আসলে পদত্যাগ করতে বলেন। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল সাহেব? আমাদের বাংলাদেশে বর্তমান যা চলতেছে কিংবা এটা এখন পর্যন্ত চলমান, এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে শিবির আর হচ্ছে এই ডক্টর ইউনূস। আসুন এখন মূল পয়েন্টে। শেখ হাসিনা ডক্টর ইউনূসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে, পুরা রাষ্ট্রযন্ত্র মিলে ওনাকে বেজ্জিতি করার চেষ্টা তো কম করে নাই। যতটুকু করতে পারছে তার 20 গুণ বেজ্জিতি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনূসকে বিদায় নিতে হবে। কিছু লোক দিয়ে আসছেন যারা নাকি, আপনারা সবাই জানেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন, তারপর উনি কারাগারে আছেন। এই ঘটনা সবাইকে, আপনাদের অনেককে দুঃখ দিয়েছে, কাউকে ক্ষুব্ধ করেছে। আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার, এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াই। এবার কর ফাঁকের মামলায় জাতিসংঘের মাধ্যমে গ্রেফতার হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। লাইভে এসে এই বিষয়টি জানান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আইন উপদেষ্টা আসিফ নজরুল। মানে আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? নিরপেক্ষতা কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন? তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? চাঁদাবাজ, লুণ্ঠনকারী, দখলকারী তাদেরকে জানিয়ে দেই, তোমাদেরকে আর বাংলাদেশ। পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলেন ডক্টর ইউনূস ও সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এমন একটি খবর বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, এটা সত্যি নাকি গুজব তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। সেই সাথে থাকতেছে এতক্ষণ যে ভিডিও ফুটেজগুলো দেখলেন তার আপডেট নিউজ। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। গুজব এড়ায় চলবেন। আজকে একটা নিউজ হয়েছে না যে আমরা পালাই গেছি দেশ থেকে পালায় কই আসছি, দেশ থেকে পালায় কই আসছি ধামতি। নিজের বাড়িতে আসলে কি সেটাকে পালানো বলে? মানে নিজের বাড়িতে যদি কেউ আসে এটাকে কি পালানো বলে? কিন্তু যারা এই গুজব ছাড়ায় তারা পালায় কই গেছে? ভারতে গেছে। তো ভারতে বসে বসে আমাদেরকে বলে আমরা নাকি পালানোর জায়গা পাবো না। মানে তারাই পালায় আসে, এখন পালায় থাকা তারাই আমাদেরকে বলে। প্রিয় দর্শক, সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন সার্জিস আলম। সেই সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে। কোথা থেকে পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেছে, তাদের মধ্যে কি হয়েছে এবং কি কারণে এই অবস্থার আরো দেখাবো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক যে সার্জিস আলম কেন পালিয়ে গেছে, কি কারণে পালিয়ে গেছে, কোথা থেকে পালিয়ে গেল এবং এর কারণ কি। তার আগে বলবো, যেখান থেকে পালিয়ে গেছে সার্জিস আলম, যদি সার্জিস আলম পালিয়ে যেয়ে থাকে তাহলে বাকি সমন্বয়ক যারা আছে এদের কি অবস্থা হবে, তারা কি করবে, তারা কিভাবে বাংলাদেশে থাকবে, সেই বিষয়টা নিয়েও কিন্তু আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, প্রিয় দর্শক, সার্জিস আলম কিন্তু ছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কিন্তু সাধারণ সম্পাদক, অর্থাৎ
প্রধান যে কাজ কিন্তু সার্জিস আলম সেখানে করতেন। আর সেই ফাউন্ডেশনে কিন্তু বর্তমান সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকার কিন্তু মোটা অঙ্কের একটা তহবিল সেখানে দিয়েছিল। সেই তহবিলগুলো প্রদান করার কথা ছিল যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের পরিবারকে দেওয়ার কথা ছিল। সেখানে কিন্তু আমরা দেখেছি, আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন, সেখানে কিন্তু 800 প্লাস শহীদ পরিবারের মধ্যে সার্জিস আলম যেটা বলেছেন তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে 800 প্লাস শহীদদের মধ্যে যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে তার মধ্যে দেওয়া হচ্ছে 600 কয়েকজনকে দেওয়া হয়েছে, বাকি এখনো প্রায় 200-র মতো আছে শহীদ, তাদেরকে কিন্তু দেওয়া হয় নাই প্রিয় দর্শক। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে বন্যার জন্য যে অর্থ কালেকশন করা হয়েছিল অর্থাৎ অর্থ তহবিল গঠন করে সেখানে কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে কিন্তু অর্থ নেওয়া হয়েছিল, সেই অর্থের দায়িত্ব কিন্তু ছিল এই সার্জিস আলম। সেই অর্থগুলো কোথায় গেল, কিভাবে গেল, কাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তার আগে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে প্রায় 11,000 ভেরিফাইড আহত রয়েছে। এই যে ছাত্র গণ অভ্যুত্থানের যে আহত হয়েছে 11,000 প্লাস ভেরিফাইড অর্থাৎ তাদেরকে ভেরিফাই করা হয়েছে তারা আহত, মাত্র 2,000 কয়েকজনকে কিন্তু তারা অর্থ দিয়েছে, বাকি 9,000কে তারা অর্থ এখন পর্যন্ত প্রদান করেনি। প্রিয় দর্শক, কেন করেনি প্রশ্ন আপনাদের কাছে, আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিবেন। তাহলে এই যে সার্জিস আলম, একটা বিষয় জেনে রাখুন, যদি কেউ কোনো পদ থেকে পদত্যাগ করে তার আসল উদ্দেশ্য হচ্ছে সেই পদের সে যোগ্য নয়, অর্থাৎ সেই পদ সে পরিচালনা করতে পারছে না, সেখান থেকে সে যদি পদত্যাগ করে তাহলে এটা কিন্তু এক প্রকার পলায়ন বলে। প্রিয় দর্শক, সে যদি সেখান থেকে পলায়ন করে তাহলে বাকি যারা আছে তারা কি করবে? এখন সে বলেছে সে ব্যস্ততার কারণে সে কিন্তু ওখান থেকে পদত্যাগ করেছেন। আপনারা যদি দেখেন এই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আরো কিন্তু প্রধান উপদেষ্টা সহ আরো 4 জন উপদেষ্টা কিন্তু এখানে রয়েছে, তারা ব্যস্ত নয়। সার্জিস আলম কিসের এত ব্যস্ত যার কারণে সে সেখান থেকে পদত্যাগ করলেন? এবং এই যে অর্থগুলো সেই হিসাবগুলো তিনি যে সার্জিস আলম এত ব্যস্ত তাহলে কিভাবে এই ফাউন্ডেশনের অর্থ সম্পূর্ণভাবে সবাইকে বুঝিয়ে না দিয়ে তিনি কেন ওখান থেকে পলায়ন করলেন? আমি এটাই বলবো, পলায়ন করার কথাই বলবো, কারণ যে দায়িত্ব পালন করতে পারে না সে কিন্তু আসলে সেখান থেকে পলায়ন করে, এটাই কিন্তু আমি আপনাদেরকে বলবো। প্রিয় দর্শক, তাহলে সার্জিস আলম সেখান থেকে চলে গেল, অর্থের যে হিসাব সেটা কেন এখন পর্যন্ত দেওয়া হলো না? এবং আহতদের পরিবার যারা ছিল তারা কেন, এবং শহীদ পরিবারের অনেকেই এখন পর্যন্ত অর্থ পায়নি, সে অর্থগুলো কোথায় গিয়েছে? সার্জিস আলম কিন্তু সেই বিষয়টা নিয়ে একটা কথাও বলেছে প্রিয় দর্শক, তিনি বলেছেন যে আসলে এগুলোর টাকাগুলো ব্যাংকে আছে, অর্থাৎ যে অর্থ প্রদান করা হয়েছে সেই টাকাগুলো কিন্তু ব্যাংকে আছে। এখন প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে যে সার্জিস আলম যে এত ব্যস্ত, তাহলে তারা একটা দল গঠন করার চেষ্টা করতেছে, যদি একটা সামান্য দায়িত্ব তারা পালন করতে না পারে তাহলে কিভাবে দেশ পরিচালনা করবে? কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া বা ক্ষমতা দখল করা হয়তো সহজ হতে পারে প্রিয় দর্শক, কিন্তু সেই ক্ষমতা নিয়ে সেটা পরিচালনা করা কিন্তু এতটা সহজ নয়, সেটা কিন্তু বুঝতে পেরেছেন সার্জিস আলম। এখন সার্জিস আলম যদি এই পদ থেকে পদত্যাগ করে তাহলে বাকিরা কি করবেন? আরো বিষয়টা আপনাদেরকে জানাই, দুইজন সমন্বয়ক কিন্তু চাঁদাবাজির দায়ে তারা গ্রেপ্তার হয়েছে। আপনারা কিন্তু শুনেছেন, আপনারা আপনাদেরকে স্ক্রিনে আমি দেখিয়েছি, বলেছেন কিন্তু 2 জন সমন্বয়ক চাঁদাবাজির কারণে কিন্তু গ্রেপ্তার হয়েছেন। এবং এই সমন্বয়কদের যে মেন কার্যালয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণ এরা হট্টগোল করছেন, অর্থাৎ মারামারি, হাতাহাতি, এক প্রকার কামড়াকামড়ি বলা যেতে পারে, তারা কিন্তু করতেছেন। প্রিয় দর্শক, কেন করতেছেন? আসলে আমরা সবাই জানি কখন একটা। নমস্কার, আমি তরুণ ঘোষ। ডক্টর ইউনূস কি পদত্যাগ করেছেন? এরকম একটা চিঠি আমার কাছে এসছে, কিন্তু আমি এর এখনো সত্যতা কিন্তু প্রমাণ পাইনি, আমি আগে বলে দিচ্ছি। কিন্তু চিঠিটা যেমন বাংলাদেশে আলোড়ন তুলেছে তেমন কিন্তু ভারতেও বিশেষভাবে আলোড়ন তুলেছে। এটা যদিও দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা সিল মারা একটা চিঠি
সেখানে লেখা হয়েছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, আমি এখানে দিয়েও দিচ্ছি, পত্র সংখ্যা একটা দেওয়া আছে, প্রধান উপদেষ্টা, তারিখ 11 জানুয়ারি 21 জানুয়ারি 2025। লেখা হয়েছে, বরাবর মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিষয় প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ। জনাব, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে 5ই আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা এবং সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে 2100 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এই দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত 1 মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবথেকে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব রকম বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। বিনীত নিবেদক, মোহাম্মদ ইউনুস। এই চিঠিটা সোশ্যাল মিডিয়া মারফত আমার কাছে যখন এসে পৌঁছালো, আমি বিভিন্ন জায়গার খোঁজ খবর নিয়ে এর সত্যাসত্য আমি জানার চেষ্টা করেছি। ভারতবর্ষের যে সমস্ত জায়গায় ফোন করে এই সময় আপনাদের সময় চেয়েছিলেন শুধু ফোনাফোনি করার জন্য যে এ ধরনের কোনো খবর সাউথ ব্লকের কাছে আছে কিনা, কিন্তু সাউথ ব্লকের কাছেও কিন্তু এরকম একটা চিঠি পৌঁছেছে সোশ্যাল মিডিয়া মারফত। তারাও খোঁজ খবর রাখেন, তারাও কিন্তু খোঁজ খবর নিচ্ছেন এবং সুইজারল্যান্ডে ডক্টর ইউনুস যেখানে আছেন সেখানেও তাদের প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করে অবস্থা জানার চেষ্টা করছেন। যদিও এটা অসম্ভব কিছু নয়, ডক্টর ইউনুসের পদত্যাগ শুধু সময়ের অপেক্ষা ছিল। উনি দেশে ফিরবেন কিনা সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল এবং আমি আপনাদের আগেও বলেছি, যে গতকালকেও বলেছি যে আমি বিশ্বাস করি 90% উনি ফিরবেন না, 10% ফেরার চান্স আছে। যদিও উনি ফেরেন তাহলে কবে পাখি ফুরুত হয়ে যাবে তা আপনারা জানতেও পারবেন না। আর উনি বিদেশে পৌঁছে উনি একটা পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন, সেটা আমি বহু আগেই বলেছি। কিন্তু সেই পদত্যাগপত্র যে উনি এইটাই পাঠিয়েছেন এমন কোনো নিশ্চয়তা আমি কিন্তু এখনো পর্যন্ত মানে স্থির হতে পারিনি, যে আমি স্থির করতেও পারিনি। আমি কোনো খবর পাইনি, আমি নানান রকম ভাবে খবর নেওয়ার চেষ্টা করছি। আমি এই ভিডিও করার পর আমি কিন্তু নিরলস ভাবে এই খবরটার পেছনে লেগে থাকবো এবং খবরটা কনফার্ম করে তবে আপনাদের আমি জানাবো। প্রাথমিকভাবে আমার প্রতিক্রিয়া এবং খবর পাওয়ার ব্যাপারটা আপনাদেরকে জানালাম। তবে আমার মনে হয় খবরটা খুব একটা ভুল নয়, কারণ তিনি ভেতরে ভেতরে বুঝতে পারছেন তার যাওয়ার সময় হয়ে গেছে। তার এখন যা পরিস্থিতি, দেশের যা পরিস্থিতি, মূল্যবৃদ্ধির এই হার,
অর্থনীতির এই অবস্থা, দেশের মানুষ ক্ষেপে বোম হয়ে রয়েছে। 6 মাস আগে যে পরিস্থিতিতে তিনি বাংলাদেশের বিমানবন্দরে নেমেছিলেন, আজকে তার কিন্তু সম্পূর্ণ উল্টো পরিস্থিতি হয়ে গেছে। আপনার কিন্তু মোহাম্মদ ইউনূসের সেই জনপ্রিয়তা নেই, তিনি ব্যর্থ, এটা প্রমাণিত। এবং চারদিকে যেভাবে চাপটা বাড়ছে আন্তর্জাতিক মহলে, এখন আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং মোদি সাহেব দুজনে যৌথভাবে হাত দিয়ে লেগে পড়েছেন। এই দুটো বড় শক্তির সামনে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র কি করে সামলাবে? প্রতিপক্ষ যদি দুটো হয় এবং দুটোই হচ্ছে মহা শক্তিশালী, তা একটা ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে তার সঙ্গে এঁটে ওঠা মুশকিল তো বটেই। মানে যদি আজকে কোন রকম স্যাংশন লাগিয়ে দেয়, ডক্টর ইউনূসের উপরে যে রাগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের, এই একটাই কারণ তাই বারবার বলে যাই, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে খুব খ্যাপাটে লোক, কিন্তু তার মাথায় যা ঢোকে সেটা কিন্তু উনি ভোলেন না। কবে 2019 সালে আমাদের কাশ্মীরে 370 ধারা অবলুপ্তি হওয়ার পরেতে তখন শাহবাজ শরীফ আমাদের বলেছিলেন যে এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নরেন্দ্র মোদীর বন্ধু। সেই কথাটা কিন্তু ট্রাম্প বলেননি, সেই কথাটা কিন্তু গতকালকে ট্রাম্প বলেছেন। এই যে শাহবাজ শরীফ, তিনি আমার নামে এই সমস্ত বলেছিলেন, তা এখন তিনি কোথায়? এদিকে গতকালকে খবর পাওয়া গেছে ওদের যে পূর্বের বিদেশ মন্ত্রী ছিল বিলাওয়াল ভুট্টো, তিনি নাকি $1.5 মিলিয়ন দিয়ে টিকিট কেটেছিলেন ট্রাম্পের ওখানে বসার জন্য, কিন্তু তার জায়গা হয়েছে বাইডেন লনে কাতারে, যেখানে সবাই বড় বড় টেলিভিশনে যেখানে দেখেছেন। উল্টো দিকে আমাদের ভারতবর্ষের বিদেশমন্ত্রী একেবারে সামনের চেয়ারে বসে থাকায় তাদের এখন গাত্রদাহ হয়ে গেছে। সারা পাকিস্তানি মিডিয়া জুড়ে এখন এই একটাই আলোচনা যে ভারতকে এত সম্মান দিল, আমাদের কেন দিল না? আরে ভিখারির কোনো সম্মান হয়? ভিখারির কোনো সম্মান হয় না। এতদিন বাংলাদেশের যে সম্মানটা ছিল, আজকে কি বাংলাদেশের সেই সম্মান আন্তর্জাতিক মহলে রয়েছে? আপনারা নিজেরাই বলুন। সুতরাং ডক্টর ইউনূস পরিষ্কার বুঝে গিয়েছেন যে তার দিন শেষ। এবার যত তাড়াতাড়ি তিনি ক্ষমতা ছেড়ে পালাতে পারবেন, তত ওনার তাড়াতাড়ি মুক্তি। আর ওই যে প্লেনে যে ছবিটা যেটা আমি দিয়েছিলাম, যে মুখটা পুরো ঝুলে পড়েছে, আপনারা দেখুন মুখটা পুরো ঝুলে পড়েছে, একেবারে বিষণ্ণতা, মানে বিষাদগ্রস্ত একটা চেহারা, চিন্তান্বিত মুখ, একেবারে মানে পুরো একটা ভগ্ন দশা একটা মানুষ যেমন ঝুঁকে পড়ে চুপ করে বসে থাকে, একেবারে বড় ধাক্কা খাওয়ার পর সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের এই চেহারাকে দেখে বোঝা যাচ্ছে। ফলে ডক্টর ইউনূস যে খুব একটা স্বস্তির জায়গায় নেই, সেটা আমি আগেই আপনাদের বলে দিয়েছিলাম। এখন সেটা কতটা সত্য কতটা মিথ্যা, এটা এখন যাচাইয়ের ব্যাপার। এখন যাচাই বাছাই আমাকে করতে হবে, যাচাই বাছাই করে এখন সত্যিকার কারণটা কি, যদি পদত্যাগ করে থাকেন কি করেছেন কিনা সরি, এবং পদত্যাগের পেছনে তার কারণটা কি। পদত্যাগের পেছনে তো একটা কারণ থাকবে, তিনি যে কারণ দেখিয়েছেন সেটাই তো একমাত্র কারণ নয়। যেটা বলা হয় তো সেটা খবর নয়, যেটা বলা হয় না সেইটা খবর। যেটা বলা হয়নি সেই কারণটাকে খুঁজে বার করতে হবে, খুঁজে বার করে তখন আসল খবরটা বেরোবে ডক্টর ইউনূসের মাথায় কি প্ল্যান ঘুরছে এবং ডক্টর ইউনূস
কোথা থেকে চাপ খেয়েছে এবং কিভাবে কোনো দিকে সাহায্য না পেয়ে তাকে পদত্যাগের রাস্তা বাঁচতে হয়েছে। আর যদি পদত্যাগ পত্র যদি খারাপ মানে সত্যি না হয় তাহলে পরে তো ঝামেলা চুকেই গেল। উনি তাহলে আজকে 24 তারিখ ওনার দেশে ফেরার কথা, আশা করি তিনি তাহলে দেশে ফিরবেন 24 তারিখে। আর যদি আর একটা কোথাও যাওয়ার একটা প্ল্যান উনি বলে থাকেন যে জলবায়ু পরিবর্তনের কি একটা ব্যাপার রয়েছে, সেখানে উনি চলে যাবেন, আবার ওখান থেকে কোন একটা নেদারল্যান্ড কোথাও একটা জায়গা দেখিয়ে দিয়ে, ওটাও আয়োজিত, সবই আয়োজিত। মানে উনি যতটা দেশের বাইরে থাকতে পারেন ততটাই ভালো। তো এখন দেখা যাক ব্যাপারটা কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আমায় একটু সময় দিতে হবে আপনাদের। তো যথারীতি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব এটা বলে যে আমাকে একটু সময় দিন। হয়তো 5টার সময় আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না। ভিডিও আপলোড করতে গেলে আমাকে একটু সময় দিতে হবে। আমি 5টার পরে যে কোনো সময় আমি যদি সঠিক খবরটা পাই তাহলে পরে আপনাদের নিশ্চিতভাবে সঠিক খবরটা দিয়ে আপনাদের সবাইকে আমি পরবর্তী অবস্থা কি হতে পারে সেটাও জানা প্রয়োজন আমার। পরবর্তী পদক্ষেপ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি নিতে যাবে সেটা কিন্তু আমি পরের ভিডিওতে বলবো। সেটা আমি আপনাদের সময় মতো একটা পোস্ট দিয়ে জানিয়ে দেবো ফোরামের প্রোগ্রামে। এর মাঝখানে গতকালকে থেকে বেশ কিছু গুজবের মধ্যে একটা গুজব ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করছেন। এখন যারা একটু সামান্য সচেতন মানুষ তারা কিন্তু এই জিনিসটা বোঝেন, কিন্তু ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়ানো হয়েছে, ট্রাম্পকে নিয়েও কিন্তু একটা ভিডিও বানানো হয়েছে, এটাও কিন্তু গুজবের ভিডিও। এটা নিশ্চয়ই অনেকে দেখছেন, আমি দেখছি এটা সবাই দেদারসে শেয়ার করছেন। তো এই যে আপনাদের শেয়ারের কারণে ঘটনা হয়েছে কি দেখেন, ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন, গ্রেপ্তার 2। নোয়াখালীর চাটখিলে এই ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন করছিল ইব্রাহিম খলিল ওরফে রাসেল এবং গোলাম কিবরিয়া ওরফে লিটন নামক দুজন আপনার যুবলীগের নেতা। তো তাদেরকে দিন শেষে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার ইব্রাহিম খলিল ওরফে রাসেল, বয়স হচ্ছে 42, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে, আর আরেকজন গোলাম কিবরিয়া লিটন, বয়স 45, একই গ্রামের ইসমাইল ব্যাপারী বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে। 25শে জানুয়ারি দুপুরের দিকে আসামিদেরকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়েছে। আর শুক্রবার রাত 8টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রেক্ষাপট কি, ফেসবুকে ডক্টর ইউনূস পদত্যাগ করছেন এই খবর শুনা সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যায় পুলিশ। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় আপনার মানে তাদেরকে ধাওয়া দেয়। তো সবাই পালাই গেলেও এই দুইজন পালাইতে পারে নাই, দুজনকে আটক করে থানা নিয়ে যায় পুলিশ। রাসেল তিনি মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এখন এই মুহূর্তে ফেসবুকে যে গুজবগুলো আসছে এগুলোর ম্যাক্সিমামই কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ বা আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছড়ানো হচ্ছে। তবে এইটার ফাঁদে সাধারণ যারা যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আছেন অনেকে কিন্তু পা দিচ্ছেন। এই যে ঘটনা ঘটলো কিনা দেখেন, এদেরকে তো পিটাইয়া মাইরেও ফেলতে পারতো। মব জাস্টিসের যুগ চলতেছে, এখন আপনাদের বোঝা উচিত। তো কিছু গুজব যেটা ছড়ানো, যেটা 24 ঘন্টা পরে ক্লারিফাইড হয়ে যাবে, সেটা ছড়ানোর মধ্যে আসলে কী ধরনের মানে পজিটিভিটি আছে আমি জানি না। গুজব ছড়ানোরও একটা জাতপদ আছে। ডক্টর ইউনূস পদত্যাগ করছেন, এটা তো মানে একটা জিনিস আসলো আর আপনারা অকাতরে বিশ্বাস করে একদম পুরা সাঙ্গপাঙ্গনি এলাকাত নাইমা গেলেন। ভাগ্য ভালো যে কাউরে মাইটের আবার তারা দেয় নাই। আবার চিন্তা করেন ওই এলাকাতে এই দুইজনের সাথে যে 25 জন পলাতক আছেন, কতজন নেতাকর্মী এখন মামলা খাবেন। আর আমি ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীদের যারা একদম লোকাল পর্যায়ে আছেন, পড়ালেখা কম আছে, ফেসবুকে কোনো কিছু দেখা মাত্র দৌড় দিয়েন না। ট্রাম্পের ভাষণকেও এডিট করে একটা ভিডিও কিন্তু করা হয়েছে যে ট্রাম্প বলছেন খুব শীঘ্রই তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন। এই ভিডিওটা কিন্তু এডিটেড এবং গুজব।
অবশ্য যারা তৈরি করছেন মাস্টারপিস হিসেবে তৈরি করছেন, বোঝা অনেকটা কষ্টকর। যারা নিউজের খবর টবর রাখে না তারা কিন্তু সহজে বোঝেও না। সো এমন কোনো কিছু করেন না যেটা নিজেদের বাটেই নিজেদেরকে ফেলে দিচ্ছে। তো এই যে যারা গ্রেপ্তার হয়েছে, যারা মাঠে নামছিল, এদের পরিবারের অবস্থা বা এদের এখন হাই না দলের প্রতি কি পরিমাণ বিষাক্ত মেন্টালিটি হয়েছে। যেসব তথ্য পেয়েছি তাতে নিশ্চিত করে বলা যায় ইউনূস সরকার চলে যাচ্ছে, তাদের প্রস্থানের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখন বিষয়টা হলো যে তারা কবে যাবে। আজকে আমি কথা বলেছি ডক্টর ইউনূসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একজনের সাথে, যিনি জুলাই আগস্টের টোটাল মুভমেন্টের সাথে ইনভলভ ছিলেন। তিনি আমাকে বললেন যে খুব তাড়াতাড়ি চলে যাবেন, এবং তিনি আমাকে এটাও বললেন যে এমন হতে পারে যে রোববারেই তিনি নাই, মানে আর 2 দিনের মধ্যে তিনি বিদায় নিচ্ছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ইউনূস স্যার কত দ্রুত চলে যাবেন, সেটাই আর কি। তো আরেকটি সূত্র থেকে আমি জেনেছি যে 31শে জানুয়ারির মধ্যেই ডক্টর ইউনূসের প্রস্থান নিশ্চিত, তিনি চলে যাবেন। এইখানে কিছু কথা আছে আমার, যেমন ডক্টর ইউনূস এই মুহূর্তে সুইজারল্যান্ডে সফর করছেন এবং আগামীকাল তার দেশে ফেরার কথা। ডক্টর ইউনূস কিন্তু ফিরতে চাননি। তিনিও বুঝে গেছেন যে তিনি দেশ চালাতে পারছেন না, তাকে মানে যেখানেই হাত দিচ্ছেন তার মানে ব্যর্থতার তালিকা এত দীর্ঘ হয়ে গেছে যে এখন হি ইজ নো মোর ওয়ান্টেড হিয়ার, এমন একটা অবস্থা। সেটা বুঝে তিনি ফিরতে চাননি, কিন্তু তাকে দেশে ফেরানো হচ্ছে, কারণ তিনি না ফিরলে আরো কেওয়াস তৈরি হবে। সুতরাং আগামীকাল তার ফেরার কথা, আমরা ধারণা করছি যে তিনি ফিরে আসবেন। 31শে জানুয়ারির মধ্যে তার চলে যাওয়ার ব্যাপারে সব মহল, আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যেসব ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স আছে, সব মহলই কিন্তু একমত যে উইদিন 31 জানুয়ারি ইউনূস উইল হ্যাভ টু লিভ। কিন্তু 31শে জানুয়ারির মধ্যে খুনি ইউনূস যদি চলে যায় তাহলে একটা ছোট্ট শূন্যতা তৈরি হতে পারে। কারণ আপনারা জানেন যে গত 19শে জানুয়ারি সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত একটা রায়ের রিভিউ হওয়ার কথা ছিল, যেটা পিছিয়ে 9ই ফেব্রুয়ারি গিয়েছে। সুতরাং 9ই ফেব্রুয়ারি আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশন ছিল, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা হয়েছিল এবং সম্প্রতি যেটা আবার ফিরে এসেছে, তো সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট একটা রিভিউর প্রেক্ষিতে একটা রায় দেবেন। তো যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, আমরা সেটা ধরে নিই, সেই ক্ষেত্রে একটা নতুন সরকার আসবে। সো ইউনূস যদি 31-এর আগে চলে যায় এবং পরবর্তী কোর্টের রায় 9ই ফেব্রুয়ারি, মানে মাঝখানে 9 দিনের একটা শূন্যতা তৈরি হতে পারে। সুতরাং কেউ কেউ চাইছেন যে ইউনূস যেন 9ই ফেব্রুয়ারির ওই রায় পর্যন্ত থাকে, এবং তখন যে রায় হবে, যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, যেটা আমরা সবাই আশা করছি যে এই যাত্রায় তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, তখন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। ইউনূসের সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই জায়গাটাও, এই তফাৎটাও আমাদের মনে রাখতে হবে। তো নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসবে, তাদের মূল এজেন্ডা হবে একটা নির্বাচন অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ, আপনি বলছেন যে দ্রুত গতিতে খুব যেভাবে আন্দোলন হয়েছিল 5ই আগস্টে সেইভাবে দল গঠিত হচ্ছে বিদায় বিএনপি ভয় পাচ্ছে। আরে ভাই, সেই ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে যে আপনারা যত দ্রুত নির্বাচন দেবেন, আপনারা যে আগের চেয়ে কিভাবে চলাফেরা করতেছেন, আপনাদের চেহারা চূড়াত আগে কিভাবে ছিল, এখন একেবারে আপেলের মতো চেহারা, এখন একেবারে আপনাদের চকচক করে, সকালে একটা গাড়ি, বিকেলে একটা গাড়ি, বক্তব্য 3 বার দিলে দিনের মধ্যে 3 বার পাঞ্জাবি পরেন। আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছিলাম এই শার্টটা আমি 3 দিন পরেছি, এই কাপড়টাও 3 দিন পরেছি। অতএব এই যে আমরা যে এত কষ্ট ক্লাস করেও এই 60 বছর বয়সেও পারি না, তাই আপনারা ভয় পাচ্ছেন যে যদি কোনো রকম নির্বাচন হয়, নির্বাচন হলে বিএনপি হবে, আমরা যে এই যা করতেছি সেইগুলো আর করা আমাদের দ্বারা সম্ভব হবে না এইটা। এবং আর একজনে বলেছেন যে বিএনপি আসলে 111 চায়, আনতে চাচ্ছে, মহাসচিবের কথা বলেছেন। পাশাপাশি আরও আপনারা বলেছেন যে আমরা নাকি আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের মতো ব্যবহার করতেছি। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এই সরকারি আপনারা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। আপনারা হচ্ছেন একটি সাংবিধানিক পোস্টে বসে আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছেন। আপনি কি গতকালকে সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও দেখেননি? তিনি বলেছে উপদেষ্টাদের বাবারা এই বাণিজ্য করতেছে, বদলি বাণিজ্য, চাকরি বাণিজ্য, এই বাণিজ্য, সেই বাণিজ্য, বাঁচাও বাণিজ্য। তার কাছে রেকর্ডও আছে, তার কাছে নাকি অডিও আছে। তাই আপনারা এটা দেখে নেবেন যে আমরা
যদি সেইটাই করে থাকি তাহলে কিভাবে এখনও আমলাতান্ত্রিকভাবে সেখানে আওয়ামী প্রতাত্তারা থাকে, আপনার প্রশাসনে থাকে, আইন শৃঙ্খলা বাহিনীতে থাকে। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম যে বন্দর আছে সেই বন্দর চেয়ারম্যান, তার বিরুদ্ধে 500 কোটি টাকার দুর্নীতি, তারপরেও সেই SM মনিরুজ্জামানকে কারা রাখে? অবশ্যই এই সরকারের যারা লবিস্ট মানে ওই যে সাংবাদিক ইলিয়াস আলী বলছে যে টাকা পয়সার লেনদেন হয়, তারা অগাধ টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। ভাই এইটা তো হচ্ছে আস্তে 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 করে তাদের মন মতো করে একটা দল গঠন করবে। সেই দল গঠন করে তারা কখন এই দল ক্ষমতায় আসবে সেই সময় তারা মনে করেন নির্বাচন দিবে। মানে অর্থাৎ বাড়িতে বড় মেয়ের চেহারা চূড়াত ভালো না, যে আসে দেখে দৌড় দেয়। এর পরপর 3টে আসে তার চেহারা খুব সুন্দরী, যে কোনো সময় যে কোনো লোক আসছে দেখেই বিয়ে করতে চায়। কিন্তু ওই বড় বোনের বিয়ে হয় না বিদায় এখন ওই ছোট বোনগুলোর বিয়ে দিচ্ছে না সুন্দরী বোন। ওখানে সোনো লাগায়, পাউডার লাগায়, বিভিন্ন ক্রিম লাগায়, বিভিন্ন জায়গা থেকে কিনা রূপচর্চা করেও কাজ হয় না। এইটা একমাত্র পরিবারের মধ্যে চলতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দলীয়ভাবে এই যে জিনিসগুলো আপনার এই নাগরিক কমিটি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন করে বলেন, সেইটা ওই চলবে না। বড় বোনের চেহারা খারাপ, গৈসা মাঝিয়া টাজিয়া যতদিন বিয়া না হইবে অতদিন সুন্দরীদের বিয়ে হবে না। এইটা একমাত্র পরিবারে চলে, এইটা রাষ্ট্রীয়ভাবে চলে না। এইটা আপনাদের প্রথমেই আমি একটা মেসেজ দিলাম। আমাদের দলকে জড়াইয়া, মহাসচিবকে জড়াইয়া এই কথা বলার উদ্দেশ্যই হচ্ছে যে অন্যান্যভাবে আমাদেরকে ব্যস্ত রাখা। ঠিক খুনি হাসিনা, শেখ হাসিনার মতো অবস্থা। খুনি হাসিনা করতো কি একটা ইস্যু তৈরি করতো, ইস্যু তৈরি করে আমাদেরকে ব্যস্ত রাখতো। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পিতভাবে এই মনে করেন আপনার যে 2টা কমিটি আছে, বৈষম্য বিরোধী এবং আরেকটা হচ্ছে নাগরিক কমিটি, এই কমিটির লোক দিয়ে এক সময় একটা কথা বলাই দেয়, দিয়ে ব্যস্ত রাখতে চায়, নির্বাচনের দিক খেয়াল নাই। আরে ভাই সংস্কার কতদিন সংস্কার লাগবে? আমরা তো আরেকটা সরকার দেখেছিলাম, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি 9 বছরের ফ্যাসিস্ট সরকার, সে আপনার স্বৈরাচার এরশাদ সরকারকে পতনের পর মাত্র 90 দিনে সারা বাংলাদেশ নিরপেক্ষ করে ফেলেছিল। আপনারা তো কেন এতদিনেও একটু নিরপেক্ষ করতে পারেন না? এতদিনেও আপনারা অবস্থান ঠিক করতে পারেন না? তাই আমরা বুঝে গেছি, জনগণ বুঝে গেছে। জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল প্রথমেই যে এই বাংলাদেশে ফ্যাসিস্ট, স্বৈরাচার, লুটেরা, দুর্নীতিবাজ এবং যারা সুশাসন, সুনীতি সব নষ্ট করেছে, যারা এই কোর্ট সেই কোর্ট তাদের পেডিকোট বানিয়ে ফেলেছিল, ফরমাইশি রায় দিত, কথায় কথা মামলা করতো, গ্রেপ্তার করতো, গুম করতো, খুন করতো, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমেই আওয়ামী লীগকে আপনারা গ্রেপ্তার করবেন, বিচার করবেন, সেইটা করেননি। পরবর্তীতে চেয়েছিল এই বাংলাদেশে বাজার দর নিয়ন্ত্রণ হবে, সেই বাজার দর আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না, সিন্ডিকেট ধরতে পারেন না। এরপরে আপনারা আইন শৃঙ্খলা এখনও সব জায়গায় ঘুষ চলতেছে, সব জায়গায় দুর্নীতি চলতেছে এবং যেখানে যায় তারা এদের সাথে কোনো না কোনোভাবে জড়িত। তাই আপনার স্পষ্টভাবে এরা লুটেপুটে খাওয়া জন্যই আজকে চাচ্ছে নির্বাচন না দিয়ে এবং সকলের সাথে সমঝোতা করে থাকতে চাচ্ছে এবং থাকতেছে। জনগণের আশা আকাঙ্ক্ষা যেগুলো দ্রুত দরকার ছিল সেইগুলো নিয়ন্ত্রিত হয়নি। বরঞ্চ আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোক পরিকল্পিতভাবে এই আওয়ামী লীগের কিছু লোক ঢুকিয়ে দিয়ে 2-1জন বিএনপি যারা লুবি আছে, কতজন বিরাট দল হচ্ছে বিএনপি, সারা বাংলাদেশের সর্ববৃহৎ এবং আপনার জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। এখানে প্রায় 2000 তারেক সাহেব বহিষ্কার করেছে। তাদের সাথে এই দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী লুটপাট করতেছে আর বিএনপির দোষ দিতেছে। আমি স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আপনাদের উদ্দেশ্য কি? তারেক রহমান সাহেব বারবার 5ই আগস্টের পর বলেছে যে সন্ত্রাসীরা কোনো দল নাই, তাদের গ্রেপ্তার করেন, তাদের আইনের আওতায় আনেন, তাদের বিচার করেন। আপনারা বিচার করতেছেন না, আপনারা তাদেরকে ধরতেছেন না। আপনারা এইগুলো না করে বরঞ্চ এইগুলো
অপপ্রচার করতেছেন, এর মানেই হচ্ছে আপনাদের গভীর ষড়যন্ত্র এবং বিএনপিকে ছোট করার জন্য, বিএনপিকে বিতর্কিত করার জন্য আপনারা এই সন্ত্রাসীদের আপনারা উৎসাহিত করতেছেন, তাদের গ্রেপ্তার করতেছেন না, আপনারা দখলবাজদের গ্রেপ্তার করতেছেন না, আপনারা সিন্ডিকেট ভাঙতেছেন না, আপনারা বাজার দর নিয়ন্ত্রণ করতেছেন না। এখান থেকে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় জনগণ, প্রিয় মানুষ, আপনারা জেনে রাখেন যে এই বর্তমানে আইন শৃঙ্খলা বাজার দর নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে এই সরকারের। এই সরকার যদি না করে তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা পরিকল্পনা আছে। আসসালামু আলাইকুম। বেয়াদব নিয়ে কথা হবে আজকে, বেয়াদব নিয়ে। তার আগে একটা মজার কথা শেয়ার করি। কালকে সন্ধ্যার দিকে একটা টেলিফোন নোয়াখালী থেকে, আমার এক বোন, আমার সিনিয়র, কই তুই কনাই রে? আমি তো বাসায়। বারটা রইস না। আমি তো কি হয়েছে? কয় ইনুস তো হলাই গেছে। আমি কে কইছে আপনারে? ইনুস হলাই গেছে, ইয়ানা তো মিছিল বার করছে, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ সব মিছিল বার করছে, কানে তালা টালা হারা লাল, মানে চিল্লা চিল্লি হইতাছে আর কি, চারিদিকে কান টান ফাটা ফালাইতেছে মিছিল। আমি একটু কেমন জানি হয়ে গেলাম, এমনি মনটা ভালো ছিল না। এর মধ্যে এই নিউজ, আমি যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তুই বার হইবি না কতক্ষণ? আমি কইলাম তুই এই হাসিনারে লই অনেক কথা কইছ, তোরে কিন্তু টার্গেট করব, তুই বার হইস না। আমি আচ্ছা বার হইতাম না। তাই আমি আবার একটু ইউটিউবে গেলাম, দেখলাম যে হ্যাঁ আসলে চারিদিকে গুজব ছড়াইছে এবং পদত্যাগ পত্রও দেখাইতেছে। বলছেন যে ইউনূস স্যার পদত্যাগ করছে, এই ভেজালের মধ্যে সে থাকবে না, সে তার আগের কাজে ফেরত চলে গেছে। তো একটু তো বুঝতে পারি, তাই না? তো মনে মনে হাসলাম যে আমার বোনের দোষ নাই, আমার বোনের দোষ নাই, গুজব ছড়াইতে পারছে। ভারত থেকেই গুজবগুলো ছড়ানো হচ্ছে। টাকা পয়সা অনেক তো ওনাদের হাতে, খরচ তো করতে হবে ভাই। টাকা থাকলে কিন্তু খরচ করতে ইচ্ছা করে। আর এই খরচটা যদি এই যে এইসব গুজব টুজব ছড়ায় একটা অঘটন ঘটাইতে পারে, তাহলে তো বুঝেনি কি ঘটতে পারে। দেখেন ওদের পত্রিকাগুলো জড়ায় গেছে। এর মধ্যে একটা গুজব আপনারা সবাই শুনছেন, ওই আসাদুজ্জামান কামাল, চিনছেন? এই এখানে যে কালা কালা চটচট পইরা গেছে, চোখগুলা কিন্তু বড় বড়। ওই যে পুলিশকে বলতেছিল যে স্যার একটা কইরা গুলি করি, একটা কইরা পরে, কিন্তু পাশের গুলো তো সরে না স্যার। ওই একটা ভিডিও ক্লিপ তো যথেষ্ট, ওইটাই তো প্রমাণ, আর কিছু লাগে? শান্ত মনে শুনতেছে, বলতেছে তাই, হ্যাঁ একটা কইরা মারি, একটা কইরা পরে, কিন্তু পাশেরটা সরে না, পিছনেরটা আবার দাঁড়ায় যায়। এইভাবেই দাঁড়ায় যায় না, রক্ত দিয়া এই 5ই আগস্ট আনছে, হাসিনাকে দেশ থেকে বের করছে, এটাই সত্য। দেখেন ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজ এইটা, এই যে কামাল সাহেব, আহারে সাহেব, আহারে সাহেব, এটা কি আসলে সত্য? না, উনি কোনো ইন্টারভিউ দেয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল 10 মাস, 10 বছর 6 মাস, 10 বছর 6 মাস। চিন্তা করছেন এরকম একটা সন্ত্রাস সৃষ্টি করতে পারছিল? উনি ছিল ডন, ওনার হাতে তো সব ক্ষমতা। সেই ক্ষমতা উনি কাজে লাগাইছে এবং 4 আগস্ট 4 আগস্টের মিডনাইট পর্যন্ত শেখ হাসিনার সাথে উনি ছিলেন। ওই ইন্টারভিউতে বলতেছে ইন্ডিয়ান এক্সপ্রেস, আমি বিশ্বাস করি না কোনো ইন্টারভিউ দিছে, ওনারা নিজেরা বানায় বানায় লিখছে। তারপর ইন্টারভিউটা কি, যে আমি 4 আগস্ট মধ্যরাত পর্যন্ত ছিলাম, তারপরে চলে আসছি। আর 5 আগস্ট যেটা ঘটছে, শুধু ছাত্র জনতা না, এখানে আর্মিও জড়িত। এখানে 2টা অভ্যুত্থান হয়েছে, একটা জনগণের আর একটা হলো আর্মির তরফ থেকে, এবং এরা সব জঙ্গি, মৌলবাদী, মানে মুসলিম জঙ্গিবাদী, এরকম একটা ইঙ্গিত দিছে ইন্ডিয়ান এক্সপ্রেস। আমি মনে করি না এটা ইন্টারভিউ দিছে, কারণ এখন তো বুঝছেন, অল্প হলেও তো বুঝে। 10 বছর 6 মাস যে চালাইছে, বুঝে না আইন? ও তো জানে কোন গেরা কলে পইরা আছি, বাইরে বোনা এ বানায় বানায় লিখতেছে। আর ওই নিউজগুলো এখানে ছড়াইতে ছড়াইতে এমন অবস্থা হয়েছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে। সকালবেলা আবার আমার বোন ফোন দিয়া বলতেছে
কিরে দেখুন তো গুজব। আমি জানি গুজব কন হুঞ্চকি আগে কিয়া ও হোলা দোকানে তো ধরছে, দৌড়ি একদম হুম হারা লাগছে। মানে ওই যে রাইতে মিছিল বাই করছিল এবং মানুষের উপর চড়াও হয়েছে ওরা তখন রাত্রেবেলা, ওইগুলারে ধরছে। ওর মধ্যে দুইটারে পাইছে, নেতা দুইটারে পাইছে, যুবলীগ কর্মী। হ্যাঁ, ওনারা নেতা। আর দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, ওরা কিন্তু দলটাকে ভালোবাসে, শেখ হাসিনারে ভালোবাসে। ওরা না এটা গুজব মনে করে না, ওরা মনে করছে যে এটা সত্য। মাঠে নাইমা করছে, মাঠে নাইমা দেখেন নিজের বিপদ নিজে ডাইকে আনছে। এভাবেই ওরা এই ছেলেদেরকে বিপদে ফেলতেছে। ওরা কি চাচ্ছে জানেন? কেন গুজবটা ছড়ায় বারবার? এর একটা উদ্দেশ্য আছে। ওরা চাচ্ছে যে এই গুজবটা বিশ্বাস করে যদি একই রাত্রের মধ্যে আওয়ামী লীগের সবাই বাইরে যায়, মাঠ পর্যায়ে যারা এসিতে ছিল, এসিতে বৈশা বৈশা অর্ডার দিছে, তারা না কিন্তু ওই যে মাঠ পর্যায়ের কর্মীরা যদি বাইরে যায় একবারে, তাহলে আরেকটা অভ্যুত্থান হয়ে যাবে, চট করে ঢুইকা যাবে। এসব স্বপ্ন বুঝছেন, দেখা ছাড়েন, এসব স্বপ্ন বাদ দেন। ধীরে ধীরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অনেক শক্তিশালী হয়ে গেছে, অনেক শক্তিশালী এখন বর্তমানে। কেন বললাম বেয়াদবের কথা? বেয়াদব তো আমরাই বানাইছি এই ছাত্রদেরকে, এই ইয়াং জেনারেশনকে। ওদের এই যে রক্তের মধ্যে দিয়ে দাঁড়ায় যে আমরা আজকে স্বাধীনতা ভোগ করতেছি, এত কথা বলতে পারতেছি, আমিও বলতেছি, এটাকে অস্বীকার গেলে হবে? অনেকগুলা বুদ্ধিজীবী আছে বুঝছেন, ইউটিউবিং করে, এইভাবে বসবে, বসে না একটা একটা পর ছাড়তে থাকবে। এই ছাত্ররা টেন্ডারবাজি করতেছে, এই ছাত্ররা মানুষের জমি দখল করতেছে, সব নেগেটিভ কথা, সব নেগেটিভ কথা। দেখেন এই ছাত্রদের বয়স দিকে আপনারা খেয়াল করেন, খালি বয়সটা দেখেন। এরা কি আমাদের সন্তান না? আমরা কি পারতাম না এদের দিকে স্নেহের হাতটা বাড়ায় দিতে? পারতাম না যে বাবা তোমরা রক্ত দিয়া এই স্বৈরাচারকে সরাইছো, তোমরা আসলে কি চাইতেছ? নতুন একটা দল করবা? আচ্ছা বলো কি দল করতে চাও? আচ্ছা করো, ঠিক আছে, দরকার লাগলে আমাদের ইয়াংরা তোমাদের সঙ্গে থাকবো, করো। দল করা ভালো, তোর নতুন নতুন দল হবে, অসুবিধা কি? 2-3টা রাজনৈতিক দল থাকলে জমবে। মনে করেন যে 15 বছর যারা ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যায় নাই, যেমন আমি যাই নাই ভোট দিতে, আমাদের ভোট দেওয়ার অধিকার লাগবে না? আমরা কাকে চয়েস করব? আওয়ামী লীগ, না না উনি তো এখন স্বৈরাচার, আচ্ছা বাদ। বিএনপি, আচ্ছা ওনাকে দেবো। এইভাবেই তো ভোট দিয়ে আইছি না, কেউ আওয়ামী লীগকে, কেউ বিএনপি কে, কেউ জাতীয় পার্টিকে। কিন্তু এই দলগুলা কিভাবে হয়েছে বলেন তো? এই যে আপনারা বলেন কিংস পার্টি, ছেলেদের দিকে বাচ্চাদের দিকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, প্রচুর সমালোচনা করেন। এরা টেন্ডারবাজি করে, এরা লুটপাট করে, এরা চাঁদা নিতেছে। এদের অফিস কিভাবে পাইলো, এত বড় অফিস কিভাবে নিল, এখান থেকে কে দিল, কারা এর পিছনে? এইসব নেগেটিভ চিন্তা করেন কেন? কি কারণে? গোয়েন্দা বিভাগ আছে না, দেশে আইন বিভাগ আছে না, তাদের কাছে রিপোর্ট করেন, পারলে আইনের মাধ্যমে নিয়ে আসেন না, সামনে আইনা ধরে নিয়ে আসেন। খালি প্রোপাগান্ডা গুজব ছড়ায় তাদের মন ভাঙিয়ে দিতে চায়। তাদের দিকে যদি স্নেহের হাত বাড়াইতেন ভাই, তারা বেয়াদব হইতো না। এখন তো আমি মনে করি বেয়াদব হয়ে গেছে। কেমনে বেয়াদব বানায় জানেন? ধরেন আমরা মুরব্বীরাই কিন্তু বেয়াদব বানাই। ধরেন এখানে 6-7টা ছেলে পেলে দাঁড়ায় গেছে, আমি দূর থেকে দেখছি যে সিগারেট খাইতেছে। আমরা মুরব্বীরা কি করি জানেন? আস্তে আস্তে সামনে দিয়ে হাঁটুন, যাবো, হ্যাঁ কি করো তোমরা এখানে, আড্ডা মারতেছ? খাড়াই গেলাম, ওরা সিগারেটটার পিছনে লুকাইছে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, সালাম আলাইকুম, এই যে আঙ্কেল আসি, ঠিক আছে, যায় না, খাড়ায় না, গপ্প করতে থাকে। আর ওদিকটা কিন্তু পিছনে সিগারেট ফুটতেছে। হইলো, পরে দেখলে সালাম দিবে, একদিন দেখা গেল সামনেই সিগারেট ফুটতেছে। এমন বাপু আছে জানেন, ছেলেকে বেয়াদব বানায়। যেমন ধরেন ছেলে হয়তো করলো, বাবা 20টা টাকা দাও, দিল, কি করবি টাকা দিয়া? না একটু কাজ আছে। আরে কি কাজ আছে? রওনা দিলি, কি কাজ, কি করবি? একটা জিনিস কিনুন। আরে কি কিনবি? এই যে বাবা একটু দরকার ছিল। আরে কবি তো, এই যে বাবা ব্লেড কিনুন। আরে ব্লেডটা কি করবি তুই? হাতটা কাটবে তো, ব্লেড কিনবি কেন? ব্লেড কিনবি কেন? চুপ। আবার জিগায় ব্লেড কিনবি কেন? আমি ছেলে বইলা ভাড়া যে বাবা বাল কাটুন,
বেয়াদব বানালাম না আমি নিজেই আমার ছেলেরে, এত কথা বলে বেয়াদব হইব না, তাই বেয়াদব বানাইতে নাই। বেয়াদব হইলে না প্রবলেমে পড়বেন, মুরব্বীরাই প্রবলেমে পড়বেন। হ্যাঁ, আজকালকার পোলাপান তো আগের যুগের পোলাপান না তো, এখন বুঝছেন না মোবাইলের মধ্যে সারা দুনিয়াটা, ওরা সারা দুনিয়ার সাথে যোগাযোগ রাখতেছে, তো খালি দেশের ভিতরে না। ওরা একটা দল করবে বলছে, করবেই, করতে দেন, সহযোগিতার হাত বাড়ান, বাধা দিবেন, বাধা মানবে না। মনে করেন পৃথিবীর সেরা ডন ছিল শেখ হাসিনা, তার কি বাধা দেওয়ার শক্তি কম ছিল? ধৈর্য নেন, নিজের দেশের মধ্যে যা ছিল তা না, কিন্তু ধৈর্য নিতে হবে। পাশের দেশও ছিল, এত বড় একটা দেশ ভারতবর্ষ, সেই পারে নাই তারে টিকায় রাখতে এই ছাত্রদের সামনে, এই জওয়ানদের সামনে। আপনারা কি করে টিকা থাকবেন? আপনারাও পারবেন না। ওরা ন্যায়ের পথে আছে, ওরা একদম 100% ন্যায়ের পথে আছে, ওদেরকে আর বেয়াদব বানায়েন না। এই যে মাহবুব আলম সাহেব নোয়াখালীতে যায়, লক্ষ্মীপুরে, আমার দেশি ছোট ভাই, আমার সন্তানের মতো, কি কঠিন বক্তৃতা দিছে, প্রবাসীদের জন্য একটা সুন্দর খবর দিছে, সুখবর বলবো আমি, যা আপনাদের ছেলে পেলেদেরকে আপনারা প্রবাসে আর নেওয়ার চিন্তা করেন না। আপনারা প্রথম প্রজন্ম গেছেন, দ্বিতীয় প্রজন্ম যারা আসতেছে তাদের এই দেশেই থাকবে, তাদেরকে লেখাপড়ার দিকে মন দিতে বলেন। তারা যদি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াইতে পারে, এই দেশেই তাদের কর্মস্থল হবে, এই দেশেই তাদের কাজ খুঁজে পাবে, এই দেশের মধ্যেই তাদের কাজের অভাব হবে না। খালি আমাদের দরকার আমাদের সন্তানদেরকে শিক্ষিত করা। কি সুন্দর কথা বলছে। আবার আরেকটা কথা বলছে, যেটা নিয়ে এখন আলোচনা শুরু হবে দেখবেন, সেটা বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, স্বৈরাচার মানে স্বৈরাচারী, তাকে আর দাঁড়াইতে দিবে না, এটা বলছে। এখন প্রশ্ন উঠবে দেখবেন যে উনি উপদেষ্টায় থাইকা কিভাবে এই কথা বলে। হ্যাঁ, উনি তো একজন উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একজন পরামর্শদাতা, উনি কিভাবে এই কথাটা বলতে পারে? উনি তো সরকারে, ওই যে একটু আগে বললাম যে এখন সবাই বেয়াদবি করবে, আইন কানুন কিছু মানতে চাইবে না। উনি যে এখানে বক্তৃতা দিছে, ওইটা রাজনৈতিক বক্তৃতা, প্রয়োজনে এই চেয়ার ছাইরা দিবে তো ওনারা, বুঝেন না কেন? এর আগে আমি বলছি না একবার, এই চেয়ার ছাইরা দিবে। আমি সেই দিনই বুঝছিলাম যেদিন জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই মাহবুব আলমকে পরিচয় করায় দিল মাস্টার মাইন্ড হিসেবে, সেইটা কিন্তু আমার কাছে বড় গুরুত্ব পায় না। আমার কাছে গুরুত্ব পাইছে যে দুইটা ছেলের মাঝখানে একজন বোন ছিল হিজাব পরা, এইটা আমার চোখে পড়ছে। সেদিন আমি বুঝছি এই সরকার কোন দিকে যাবে। আপনি বলতে পারেন ভাই এটা দেখে কি বুঝলেন? দেখেন, ওইখানে কিন্তু সারা বিশ্বের মিডিয়া, ওইখানে মনে করেন আমি দাড়ি টুপি নিয়ে গিয়া দাঁড়াইলে যে এফেক্ট হবে, তার চেয়ে বড় এফেক্ট হবে একজন নারী যদি হেজাব পরে দাঁড়ায় থাকে। কারণ আজকাল তো শুধু খবর পড়ার জন্য না, খবর দেখার জন্য। দেখতে কি দেখায়? যেটা মুসলমান, এক কথা হেজাব পরা দেখলেই তো মুসলমান, আর হেজাব নিয়েই তো সারা বিশ্বে আলোচনা। ওই দিনই বুঝছিলাম এই সরকার সঠিক পথে যাচ্ছে, একদম সঠিক পথে আছে। কেউ কোনো ডর ভয় মনে রাখবেন না এবং ওদের কথা শুনবেন না। ওদের কারা? যারা এই দেশের বুদ্ধিজীবী। কিছু বুদ্ধিজীবী আছে, এদের উপর আমার অনেক রাগ, জানেন না কেন রাগ জানেন? এরা ওই স্নেহের হাত না বাড়ায় 24 ঘন্টা খালি সমালোচনা করে যাইতেছে ইয়াংদের। ওদের কোনো কাম নাই, ওই একটাই। আর ওদের অনেক ভিউ। কারণ কি জানেন? ওইখানে আওয়ামী লীগের সেই জয় বাংলা গোষ্ঠী যায় কমেন্ট করতেছে, আর ওনারা মনে করতেছে ওনাদের কথা খাইতেছে। ভাই, আপনাদের কথা কাদের খাওয়াইতেছেন? কাদের বিরুদ্ধে যাচ্ছেন? নিজের সন্তানের বিরুদ্ধে। ওই একই দল নিয়ে থাকবেন বারবার, নতুন কিছু আসতে দিবেন না। নতুন কিছু না আসলে জানেন ওই যে গোলামি করতে হবে। যারা কোনো প্রশ্ন করতে পারে না তারা গোলাম। ওরা প্রশ্ন করতে পারে, ওরা গোলামি করবে না, জীবনও গোলামি করবে না। যারা প্রশ্ন করতে পারে, চোখে চোখ রাখতে পারে, সত্য কথাটা বলতে পারে, তারা হইল স্বাধীনতাকামী। তারা এই দেশের মুক্তি চায়, এটা মাথায় নিতে হবে। টাইম চেঞ্জ হয়েছে, সময় বদলে গেছে। নতুন সময়কে ধরার চেষ্টা করেন। হ্যাঁ, এই নতুন সময়কে ধরার চেষ্টা করেন, নাহলে ঠইকা যাবেন। দেখেন, আমি আগেও বলছি, এখনো বলতেছি,
অল্প কিছুদিন সবুর করেন, অল্প কিছুদিন সবুর করেন। 1 নাম্বার, বিচার হবেই, এটা আপনারা বিশ্বাস রাখেন, বিচার হবেই, নির্বাচনও হবে, কিন্তু ওই নির্বাচন না যে নির্বাচনে আপনারা যায় জোর করে ভোট দিয়া জিতা যাবেন। অতীতে যা দেখে আসছি, ওই নির্বাচন চাই না, ওই নির্বাচনের গোষ্ঠী বাড়ি, ওই নির্বাচন চাই না। আরে মরা মানুষও তো ভোট দিয়ে চলে গেছে, দেখছি তো। আহারে, একটা কৌতুক বাইরে ছিল, এক ভোটার যায় বলতেছে যে আমার জবেদা খাতুন কি ভোট দিয়ে গেছে আমার বউ, হয় ঘন্টা খানিক আগে দিয়ে গেছে, কাজকা 15 বছর যাবত ট্রাই করতেছি, 3 বার ভোট দিতে আইলাম, ভোটার লোকের দেখা হইলো না। কেন আপনাদের বাসায় দেখা হয় না? ওই অফিসে জিগাইতেছে, না না, ও তো 15 বছর আগে মারা গেছে, তাই ভাবলাম ভোটের দিন দেখা করুম, আজ কয়লাম দেখা হইলো না, অথচ ভোট দিয়ে চইলা গেল। সেই ভোটই তো করছেন, ওই ভোট আর হবে না। সঠিক ভোট হওয়ার জন্য সময় দিতে হবে। আমি বলবো ইয়াংদেরকে, সবাই ভিক্ষা চাইেন না, আপনাদের যা করা সেটা কইরা যান, কারো কথা কানে নেবেন না, আপনারা আগে যান। অনেকে মনে করে এরা ক্ষমতা লোভী, ক্ষমতা লোভী, চেয়ারের গন্ধ পেয়ে গেছে, চেয়ারের মজা বুঝা গেছে, চেয়ারে বসা, চেয়ারে আসতে চায় না ওরা। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখলেন, এই ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, তো বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখতে পেয়েছিলেন যে বাংলাদেশের মধ্যে এমন একটি নিউজ খুব বেশি পরিমাণ ভাইরাল হয়েছিল, বা ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখা যাচ্ছে সমন্বয়ক পদত্যাগ বা সমন্বয়ক দেশ ছাড়লেন বা ডক্টর ইউনূস পদত্যাগ, এমন নিউজ কিন্তু অ্যাভেলেবেল বর্তমান দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। বিশেষ করে ইউটিউবে দেখা যায় যে আপনারা এই মাত্রই পদত্যাগ করে দেশ ছাড়লেন ডক্টর ইউনূস ও সমন্বয়করা। এটা মূলত একটা টোটালি ফেক ভিডিও এবং এটা টোটালি একটা গুজব। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে একটি সুন্দর কমেন্ট করবেন। আর এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আর হ্যাঁ, একটি কথা বলতে আমরা ভুলে গিয়েছিলাম, আমাদের ভিডিওতে আমাদের নিজস্ব কোনো কথা বলা হয় না। যা কিছু দেখেন, যা কিছু শুনেন বা এ পর্যন্ত যা কিছু দেখেছেন শুনেছেন, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নেওয়া হয়েছে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ।